আগামীকাল ঈদ, সেজন্য আমাদের পুলিশ কোয়ার্টার সম্পূর্ণ খালি। পুরো পুলিশ কোয়ার্টারে আমি একা, কারণ দায়িত্ব আমার পড়েছে এবং আমাকে ছুটি দেয়নি। আমি রাত্রে ঘুমাতে গেলাম এবং ঘুমের মধ্যে যে জিনিসটা আমি দেখতে পেলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম আকাশ থেকে কিছু একটা ভেসে আমাদের পুলিশ কোয়ার্টারের দিকে আসছে এবং আমাদের পুলিশ কোয়ার্টারের ছাদ উড়ে গেছে, মানে নেই। তারপর যখন আমি উঠে বসলাম, দেখলাম আমার সামনে সুন্দরী দেখতে একটা মেয়ে বসে আছে। দেখে আমার চোখ ছানা পড়ার মতো অবস্থা। আমি স্বপ্ন দেখছি না তো, আমার একদম বিভ্রম হয়ে গেল। আমি নিজের গায়ে চিমটি কাটতে গেলাম, কিন্তু না, চিমটি কাটটাও কোনো ব্যথা অনুভব হচ্ছে না। তার মানে কি আমি স্বপ্ন দেখছি? তারপর হুট করে আমার ঘুম ভেঙে গেল। আমি ফাল দিয়ে বিছানার উপর উঠে বসে দেখি আমার ঘরে কেউ নেই। আমি এতক্ষণ যা দেখলাম তা সম্পূর্ণ স্বপ্ন ছিল। কি হচ্ছে বিষয়টা কিছুই বুঝতে পারছি না। প্রেমে আমার মাথাটা সম্পূর্ণ গেছে কিনা সেটাই ভেবে পোলাচ্ছে না। একটু পরেই ফজরের আজান দিবে, 3:30 বাজে। এখন কি ঘুমাবো? কারণ ঈদের নামাজের অনেকটা দেরি আছে। 8-9 বাজে জামাত হবে, আর এখানে তো গ্রাম অঞ্চল, এখানে এরকম সময়ই হয়। আমি কিছু না ভেবে আবার ঘুমিয়ে পড়লাম। তারপর ঘুম ভাঙলো একদম 8টার পর। আর কিছুক্ষণই বাকি আছে। তাড়াহুড়ো করে রেডি হয়ে ঈদের নামাজ পড়তে গেলাম। ঈদের নামাজ শেষ করে কোয়ার্টারে ফিরেই রান্না চালাতে হবে, কিন্তু রান্নার মুড নেই। কিছুক্ষণ বাদে আমি লক্ষ্য করলাম আমার ঘর থেকে খুব চমৎকার ঘ্রাণ আসছে। আমি চমকে গেলাম। আমি আমার ঘরের ভেতরে গিয়ে দেখি খুবই চমৎকার কিছু খাবার রান্না করা। খুবই চমৎকার বলতে খুব চমৎকার ঘ্রাণ আসছে। আমি সমস্ত কিছু উল্টে পাল্টে দেখলাম নানান পদের মাংস, মাছ, পোলাও, কোরমা এবং সব ভালো ভালো খাবার আমার বিছানার উপর কে যেন রেখে গিয়েছে। এই কাজটা কে করেছে আমি সেটাই বুঝতে পারছি না। যাই হোক, অনেকটা ক্ষুধা লেগেছিল, এতটা অভাগা যে আমি ফ্যামিলির সাথেও ঈদ করতে পারছি না। বাবা মাকে ফোন করলাম। ফোন করার পরে সমস্ত কিছু জানালাম। আমি যে এরকম খাবার খাচ্ছি সেগুলো জানালাম। বলেছি এগুলো পুলিশ থেকেই অ্যারেঞ্জমেন্ট করেছে, তবে এইখানে কেউ আসেনি আমার জন্য খাবার নিয়ে। এভাবেই এরকমভাবে থাকতে হবে, আর কিছু করার নেই। অফিসার্স ইনচার্জ যেহেতু এরকমভাবে এখানে থাকতে হবে। তারপর কিছুক্ষণ সময় কেটে গেল। আমি বাবার সাথে কথা বলে ঘরে ফিরতেই দেখি আমার বিছানার উপর কেউ একজন লম্বা ঘোমটা টেনে বসে আছে। আমি বললাম, এই মেয়ে, তুমি এখানে কি করছো? আর এখানে কি? পুলিশ এখন বন্ধ, থানা এখন বন্ধ, পুলিশ নেই, তুমি এখান থেকে চলে যাও। এখন আমরা কমপ্লেন নিতে পারবো না। আর এখানে আসছো কেন? এটা তো পুলিশ কোয়ার্টার, তুমি থানায় যাও। তখন সে বললো কি যে থানায় তো আজকে কেউ নেই। আমি বললাম, অবশ্যই আছে। এই কোয়ার্টার থেকে কেউ যায়নি মানে কি? অবশ্যই আছে। আর আমার ডিউটি বিকেল থেকে শুরু হবে। তোমার যদি আমার সাথে কোনো কথা থাকে তাহলে থানায় আসো। এখানে কি? মেয়েটার কথা শুনে আমার তার কণ্ঠ একটু চেনা চেনা লাগলো। তারপর আমি যখন তাকে বললাম কি যে দেখি তোমার ঘোমটাটা তোলো তো, তোমার কণ্ঠ পরিচিত মনে হচ্ছে। তারপর আমি বললাম, তুমি সেই মেয়েটা না? আমার বুকের মধ্যে একটা বাড়ি দিয়ে উঠলো, কারণ এটা হচ্ছে সেই মেয়েটা যাকে আমি পছন্দ করি এবং যাকে আমি মাঝে মধ্যেই স্বপ্নে দেখি, ভালোবাসি মন থেকে, কারণ এটা হয়ে গিয়েছে। এরপর সে বলল কি যে আপনার জন্য খাবার নিয়ে এসেছিলাম। আজকে দেখলাম আপনি না খেয়ে আছেন, রান্না করবেন বলে ভেবেছেন, সেজন্য আমি আগে থেকে রান্না করে আপনার জন্য নিয়ে এসেছি। তারপর আমি বললাম, ও সত্যি? কিন্তু তুমি কোথায় থাকো সেটাই তো আমি জানি না, তুমি এরকমভাবে আমার সাথে লুকোচুরি কেন করো? তখন সেই মেয়েটি আবার তার মিষ্ট কণ্ঠে বলল, আপনি খাবারটা খেয়ে নিন। মেয়েটা সেদিনকের মতোই একটা সাদা রঙের পোশাক পরে এসেছে। আমি তার চেহারা দেখার জন্য উৎসুক ছিলাম, কারণ আজকে দেখবো সেটা আমি শিওর। আমি বললাম কি যে আজকে যদি তুমি তোমার চেহারা না দেখাও তাহলে আমি কিন্তু খাবো না। তারপর সেই মেয়েটি বলল, আচ্ছা ঠিক আছে, দেখাবো, তোমাকে খেয়ে নিন। তো প্রথম একটু না করছিল, কিন্তু পরবর্তীতে আমি যখন জোরাজোরি করলাম তখন বললাম, না খেলে আমি দেখাবো না। তারপর তার সামনে বসেই খেলাম। আমি বললাম, আপনি খান। সে বললো কি যে না, আমি খেয়ে এসেছি। তারপর আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে, না খেলে নেই, তবে খাবারটা কিন্তু খুব চমৎকার হয়েছে। তারপর আমি বললাম, তুমি রান্না করেছো? তারপর মেয়েটা বললো কি যে হ্যাঁ, আমি নিজেই রান্না করেছি এবং আমি আপনার জন্য নিয়ে এসেছি খুব যত্ন করে। আমি খুব তৃপ্তি করে খেলাম। এত চমৎকার রান্না, ঘরোয়া রান্না যে কত বছর খাইনি সেটা আমার খুব মনে পড়ে, কারণ বাড়িতে যাই না অনেক বছর হয়েছে। খাবারটা খেয়ে আমি বললাম কি আচ্ছা ঠিক আছে, এবার আমার দেখার পালা, দয়া করে তোমার ঘোমটাটা খোলো। তারপর সে বললো কি যে না, আমি পারবো না। তারপর সে দৌড় দিতে গেল। আমি তার হাতটা শক্ত করে পেছন থেকে ধরে বসলাম,
কিন্তু সে বলল কি যে হাত ছেড়ে দিন, আমাকে যেতে হবে, বাড়িতে আমার জন্য সবাই অপেক্ষা করছে, আমি না বলে এসেছি। আমি বললাম আজকে তোমার চেহারা না দেখে আমি যেতে দিব না। তারপর সেই মেয়েটি বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আমি দেখাবো, আগে হাত ছাড়ুন। তারপর আমি হাত ছেড়ে দিলাম। হাত ছেড়ে দেওয়ার সাথেই মেয়েটি ওই জঙ্গলের দিকে দৌড় দিল এবং খানিকক্ষণ দূরে গিয়ে সে দূরে দাঁড়ালো এবং তার মুখের ঘোমটাটা সরিয়ে আমার দিকে তাকালো। তার থেকে আমার দূরত্ব প্রায় 100 ফিট বা তার থেকে একটু কম হবে। আমি তার দিকে তাকিয়ে দেখে মানে দূর থেকে দেখেই মানে একদম আমার মনের মধ্যে যে কেমন হুলস্থুল পেকে যাচ্ছিল সেগুলো দেখেই মানে আমি নিজেকে আর সামলাতে পারলাম না। মানে এত চমৎকার, আমি মাঝে মধ্যে স্বপ্নে দেখি, সে স্বপ্নের মতো মানে স্বপ্নের চেয়েও বেশি সুন্দর। আমি তার এরকম রূপ দেখে আরও বেশি প্রেমে পড়ে গেলাম। তারপর আমি বললাম, দাঁড়াও, যেও না, তোমার সাথে কথা আছে। তারপর সে দৌড় মেরে চলে গেল। আমি আর ওদিনকে তাকে ধরে রাখতে পারলাম না। তারপর ঈদের দিন যেহেতু ছিল, ডিউটি আছে এবং খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা একটু ঘুম দিলাম। ঘুমিয়ে 3টার দিকে উঠে গোসল টোসল করে ইউনিফর্ম পরে আমি থানায় চলে গেলাম। ওদিন সারাদিনই আমি থানায় ব্যস্ত ছিলাম এবং এরকমভাবেই মোটামুটি থানায় আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল এবং রাতের 11টা নাগাদ আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আমি দেখি আবারও আমার জন্য খাবার রেডি করে রাখা হয়েছে এবং কনস্টেবলগুলো তো আজকেও আসেনি। তাহলে এইখানে খাবারগুলো কে রাখলো? নিশ্চয়ই ও ছাড়া আর কেউ আসেনি। তারপর ও আবার দেখলাম আমার ঘরের বারান্দায়, মানে যেখানটায় আমি মাঝে মধ্যে চেয়ার পেতে বসি সেখানে বসে আছে। আমি বললাম তুমি বাইরে কেন? হঠাৎ করেই দেখতে পেলাম। তারপর সে দেখি ঘোমটাটা হালকা একটু খুলে রেখেছে। এরপর আমি জোর করেই তার ঘোমটাটা সরালাম। তারপর প্রথম যখন তার চোখে আমার চোখ পড়ল, আমি তাকে আর আমি লুকিয়ে রাখতে পারছিলাম না। আমি তাকে বলেই ফেললাম যে আমি তোমাকে পছন্দ করি এবং তোমাকে ভালোবেসে ফেলেছি। কারণ এই চোখের দিকে তাকিয়ে আমি একদমই শান্ত থাকতে পারি না, আমার কেমন যেন উতলা উতলা লাগে। তারপর সেই মেয়েটি বলল কি যে আমিও তো তোমাকে পছন্দ করি বলেই এত সমস্ত খাবার তোমার জন্য রান্না করে নিয়ে এসেছি, তাই না? তারপর সে আমার সামনে বসে আছে, আমি খাবারগুলো মেখে তাকে খাইয়ে দিতে গেলাম, কিন্তু সে কোনোভাবেই খেতে রাজি হলো না। বলল কি যে না না, আমি খেতে পারবো না, এগুলো আমার খাবার নয়। আমি বললাম কি যে তোমার খাবার নয় মানে তুমি কি এগুলো খাও না? ও বুঝেছি, তুমি নিশ্চয়ই মাংস খাও না, তাই না? তখন সে বললো কি যে এরকম কিছু একটা বললো। আমি শুধুমাত্র তার দিকেই তাকিয়েছিলাম। আমি যে খাবার খাচ্ছি, আমার খাবারের দিকে কোনো নজরই ছিল না। হঠাৎ করে হাতে মাছের কাঁটা ফুটে গেল। তখন আমি আও করে উঠলাম, কিন্তু আমি তখনও তার দিকেই তাকিয়েছিলাম, মানে এত সুন্দর যে চাঁদকেও হার মানিয়ে যাবে। এরপর সে ওই দিন রাতে চলে গেল এবং ওই দিন রাত থেকেই শুরু হলো আমাদের প্রেমের কাহিনী। আমি প্রতিদিনই তার সঙ্গে দেখা করতাম এবং তার সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম। আশেপাশে বিভিন্ন জায়গায় সে আমাকে ঘুরতে নিয়ে যেত। সবগুলো জায়গা এত চমৎকার ছিল এবং আমি তার সাথে থাকতে থাকতে আমার এমন হয়ে যায় যে আমি বাড়ির কথা একদমই ভুলে যাই। প্রায় এরকম করে 7-8 মাস সময় আমাদের মাঝখানে কেটে যায় এবং আমি বলি কি যে তোমার কি বাবা মা নেই? তোমাদের বাড়িতে একবার আমি যাব। এই অঞ্চলের সবাই তো আমাকে চেনে, কিন্তু তোমাদের বাড়িতে কিন্তু এখন পর্যন্ত আমি যাইনি। ওদিকটাই তোমাদের বাড়ি, তাই না? তখন সেই মেয়েটা বললো কি যে না না, ওদিকটা আমি যাই, তবে আমাদের বাড়ি ওদিকটা না, তুমি চিনবা না। মেয়েটার নাম হচ্ছে হাসনা হেনা। হাসনা হেনা খুব চমৎকার নাম। প্রথমবার যেদিন বলেছিল সেদিন আমার এত ভালো লেগেছিল যে এই নামটা আমি আমার মুখ থেকে কখনোই সরাতে পারি না। আমি সবসময় ওকে হাসনা বলেই ডাকি। হাসনা বলে ডাকলেই ও চলে আসে। রাত্রে যখন খারাপ লাগে ওর সাথে বসে জঙ্গলের মধ্যে গল্প করি। আমার ডিউটির টাইমটুকুই শুধুমাত্র আমি থানায় থাকতাম এবং বাকিটার সময় দেখা যেত যে আমাকে কেউ থানায় খুঁজে পেত না। সবাই বলতো আমি নাকি পাগল। আমি জঙ্গলের রাতে একা একা ঘোরাফেরা করি। বেশিরভাগ সময়ই আমি রাত্রে ঘোরাফেরা করতাম। সবাই প্রায় দিন রাত্রেবেলা আমাকে বাইরে থেকে ঘরে আসতে দেখত এবং এমন হতো যে আমি নাকি কার সঙ্গে বিড়বিড় করে কথা বলতাম, এগুলো তারা বলতো। তারপর একটা সময় এমন হলো যে তার জন্য আমার অফিসের সবাই এবং আমার যে কোয়ার্টারে থাকতাম সেই কোয়ার্টারের সবাই আমাকে পাগল বলতে শুরু করলো। আমি নাকি একা একা কার সঙ্গে কথা বলি। মাঝে মধ্যে হাসনা বারান্দাতেও আসতো। বারান্দায় বসে দুজন সারা রাত গল্প করতাম। রাত্রেবেলা মাঝে মধ্যে যখন কেউ উঠতো, আর যেহেতু কোয়ার্টার্স সেহেতু এখানে এরকমভাবে ডিউটিতে কেউ থাকতো না, সেহেতু রাত্রেবেলা কোয়ার্টার্সের সবাই ঘুমালেও আমি নিজে ঘুমাতাম না। আমি বসে বসে গল্প করতাম এবং দিনে ডিউটি করতাম না। যেদিন রাতের ডিউটি থাকতো সেদিন দিনে ওর সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম। বেশিরভাগ সময়ই আমাকে কেউ দেখতে পেত না। সময়টা এরকম আমার বেশ ভালো যাচ্ছিল। হঠাৎ করে একদিন আমার মার ফোন আসলো।
এবং আমার মা আমাকে জানালো যে আমার জন্য নাকি একটা মেয়ে দেখেছে, তারই পছন্দ করা এবং তার আত্মীয়দের মধ্যে একটা মেয়ে। আমি বললাম, মা আমি বিয়ে করতে পারবো না। তারপর মা জানালো যে দ্রুতই বাড়িতে আসতে, বিয়ে তারা ঠিক করে ফেলেছে। তারপর মা আমাকে জানাতে লাগলো এবং বাবা দুজনে জানাতে লাগলো যে বিয়ে তো ঠিক করে ফেলেছি, এই মেয়ের সাথেই তোর বিয়ে হবে, দেখ তোকে মেয়ের ছবি পাঠিয়েছি। তারপর মেয়ের ছবি পাঠালো। মেয়েটা দেখতে ঠিকঠাক, তবে আমার মন তো হাসনার কাছেই পড়ে আছে। আমি তখন জানালাম যে আমি এইখান থেকে কোথাও যাব না এবং আমি এখন বিয়ে করতে পারবো না। তারপর মা আমাকে বললেন কি যে তুই তাহলে একটু বাড়িতে আয়, কাজ আছে। তারপর আমাকে মা বাড়িতে ডাকলেন এবং আমি থানা থেকে ছুটি নিলাম। কারণ হচ্ছে মা যেহেতু ডেকেছে আর আমি মায়ের কথাও খুব একটা ফেলতে পারি না, যেহেতু অনেকদিন বাড়িতে যাই না এবং ছুটিও অনেক আছে, সেহেতু আমি ছুটি নিলাম। আমি হাসনাকে জানালাম যে হাসনা, আমাকে যেতে হবে একটু বাড়ি, আমি কয়েকদিনের মধ্যেই ফিরে আসবো, ঠিক আছে? হাসনা বলল কি যে ঠিক আছে, সাবধানে যাও। এরপর আমি রাত্রের বাসে করে সদরপুর চলে গেলাম। তারপর সেখান থেকে কিছুদিন ঘোরাফেরা করার পরে আমার মা আমাকে জানালো যে আগামী শুক্রবার নাকি আমার বিয়ে। এই কথা শুনে আমি ভীষণ রেগে গেলাম এবং বললাম যে তোমরা বললে না যে বিয়ে হবে না, করতে হবে না, তাহলে আবার এইসব কথা কেন জানাচ্ছ আমাকে? এরপর মা বললো কি যে না, বিয়ে করতেই হবে। তারপর আমি মাকে বললাম কি যে আমি এখন করতে পারবো না, কারণ আমি তো হাসনাকে পছন্দ করি। তারপর আমি ওইখান থেকে আবার আমার ডিউটি যেখানে ছিল সেখানে একদিন আগেই চলে গেলাম, কারণ আমার ছুটি একদিন বেশি ছিল, কিন্তু আমি একদিন আগেই চলে গেলাম। গিয়ে আমি ওইখানেই ছিলাম, আমার মনটা ভীষণ খারাপ ছিল। তারপর হাসনাকে আমি সমস্ত ঘটনাটা জানালাম, যেরকমভাবে আমাকে বিয়ে দিতে চায়। ঘটনাটা শুনে হাসনা ভীষণ রেগে গেল। এরকম রূপ হাসনার আমি কখনোই দেখিনি। তার গা যেন আগুনের মতো জ্বলজ্বল করছিল এবং তার চোখ দিয়ে যেন আগুন বর্ষণ হচ্ছিল, এরকম অবস্থা। তারপর হাসনা আমাকে জানালো যে আজকে থেকে তুমি আমার সাথেই থাকবে, কোথাও যাবে না। আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে, কারণ আমি ওকে ছাড়া কিছুই বুঝতাম না। আর ওই থানার সবাই যে আমাকে পাগল বলতো, সবাই দেখতে পেত না ওকে, সেজন্য পাগল বলতো। এরপর এরকম করে কিছুদিন কেটে যায়। তারপর একদিন সন্ধ্যাবেলা হাসনা আমাকে জঙ্গল থেকে ইশারায় দিয়ে ডাকে। আমি তখন আমার এক পুলিশ কলিগের সাথে বসে বারান্দায় গল্প করছিলাম। তখন ইশারা যখন ডাকলো, আমি বললাম কি যে তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। কিন্তু আমার সেই পুলিশ কলিগ বলল, কি রে, কার সাথে কথা বলছিস? আমি বললাম ওই যে হাসনা ডাকছে, আমি যাই, যে এসি। তারপর ও বললো কি যে কোথায় হাসনা, কেউ তো নেই। আমি বললাম ওই যে দেখতে পাচ্ছিস না, তাদের চোখ অন্ধ হয়ে গেছে, কারণ সবাই আমাকে পাগল বলতো এই কারণেই। তারপর আমি ওর পেছন চলে গেলাম। আমি তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু এরা কেন পাচ্ছে না আমি সেটাই বুঝতে পারলাম না। তারপর হাসনা আমাকে বললো যে আজকে চলো আমরা বিয়ে করি এবং আমরা একসাথে থাকবো। আমি বললাম কি যে আজকে এখনই করতে হবে? তখন সে জানালো কি যে হ্যাঁ, এখনই করতে হবে। তারপর হাসনা আমাকে একটা জায়গায় নিয়ে গেল। ওদের ওইখানে নাকি বিয়ে পড়ানোর একজন লোক আছে, কারণ হাসনাকে ছাড়া আমি কাউকেই চাইতাম না, সেহেতু আমরা ভেবেছিলাম যে গোপনে আমরা দুজন বিয়ে করব। এরপর হাসনা এবং আমার ওই দিন ওই পাহাড়ে, একদম পাহাড়ের চূড়ায় একটা জায়গা আছে, সেই জায়গাটায় কেউ মানে এখন পর্যন্ত এই জায়গায় কাউকে আসতে দেখিনি, আর আসার মতো কোনো রাস্তাও নেই। কিন্তু হাসনা আমাকে এই জায়গায় কীভাবে নিয়ে আসলো আমি সেটাই বুঝতে পারলাম না। সেখানে দেখলাম দুজন মুরব্বী লোক, তাদের মুখে লম্বা সাদা সাদা দাড়ি এবং তাদের উচ্চতাও অনেক বেশি। তাদের সাথে হাসনা কী যেন কথা বলল এবং আমাকে বলল কি যে কেমন আছি? আমি বললাম ভালো আছি। তারপর তারা কি কথা বলা বলি করলো, আমি আসলে আমার মানে বুঝতে পারিনি আমি তারা কি একটা ভাষায় কথা বলা বলি করলো। আমি মনে মনে হয়তো ভাবলাম যে এটা এই অঞ্চলের ভাষা। তারপর আমাদের সেখানে কি একটা অদ্ভুত নিয়মে, সাধারণত আমাদের কলমা বা এগুলো করে 3 কলমা পড়িয়ে বিয়ে করানো হয় কবুল বলে, কিন্তু এখানে বিয়ের নিয়মটা একটু অদ্ভুত, মানে কেমন অদ্ভুতভাবেই বিয়ে পড়ানো হলো এবং সেই বিয়ের নিয়মটা আমার অজানা ছিল। আমি তখন তাকে জানালাম যে এটা কোন শরীয়ত মোতাবেক বিয়ে হচ্ছে, এটা তো মুসলিম শরীয়ত মোতাবেক বিয়ে হচ্ছে না। তখন তারা আমাকে জানালো যে এটা তাদের নিয়ম এবং তাদের এখানে এরকমভাবেই বিয়ে হয়। তারপর যাই হোক, আমার যেহেতু হাসনাকে প্রয়োজন ছিল, আমরা বিয়ে করলাম এবং ওই দিন ওইখানেই আমাদের বাসর ঘর সাজানো হলো। প্রথম যেদিন হাসনার সাথে আমি একসাথে শুলাম, এর আগে একসাথে শোয়া হয়নি, কিন্তু একসাথে থাকা হয়েছে। তবে প্রথম যেদিন হাসনার সাথে আমি একসাথে শুলাম এবং তার সাথে যখন আমি সহবাস করতে গেলাম, আমার কাছে বিষয়টা একটু অন্যরকম লেগেছিল। যখন আমি মানে তার শরীরটা দেখলাম, মানে স্বাভাবিক একটু অস্বাভাবিক লাগলো, একটু অন্যরকম লাগলো এবং তার ওই জায়গাটাও একটু কেমন যেন অদ্ভুত। আমি সেটা মানে জাজ করে দেখিনি, কিন্তু আমার কাছে একটু ভিন্ন লেগেছে, কারণ এর আগেও আমি এগুলো করেছি, কিন্তু হাসনার বিষয়টা একটু অন্যরকম।
এখানে একটু অন্যরকম অন্যরকম ফিলিংস আমার লাগতে শুরু করলো। তো যাই হোক, এগুলো বিষয় নিয়ে আমি খুব বেশি একটা মাতামাতি করিনি। যেহেতু আমার হাসনাকে প্রয়োজন ছিল, যেহেতু হাসনার সাথে ওদিনকে বিয়ে হওয়ার পরে আমাদের ওইখানেই বাসর হয় এবং পরদিন আমি ওইখান থেকে চলে আসি। তারপর চলে আসার পরে এরকম 2-3 দিন কেটে যায়। তখন হঠাৎ করে একদিন দেখি আমার বাবা আমাদের কোয়ার্টারে এসে উঠেছে এবং আমাকে এখান থেকে নিয়ে যাবে, কারণ এই সামনের যে শুক্রবার আসছে, শুক্রবারে নাকি আমার বিয়ে। তখন আমি আমার বাবাকে বললাম যে আমি তো বিয়ে করে ফেলেছি এবং আমি এখান থেকে কোথাও যাব না। তখন আমার বাবা বলে কি যে তোকে যেতেই হবে, বিয়ে করে ফেলেছিস মানে সবাই বলছে তুই পাগল হয়ে গিয়েছিস। আমি বললাম কি যে আমি যাব না। তারপর দেখলাম হাসনা দূর থেকে ইশারা দিয়ে আমাকে ডাকছে। আমি দৌড়ে এসে জঙ্গলের মধ্যে চলে গেলাম এবং আমার বাবা জানতে পারলো যে আমি নাকি এরকম করি এবং আমার আসার অপেক্ষা করতে লাগলো। কিন্তু ওইদিকে হাসনা আমাকে সাথে করে কোথায় যেন নিয়ে গেল, আমি জায়গাটা চিনতে পারলাম না এবং সম্পূর্ণ অপরিচিত একটা জায়গা, যে জায়গাটা আমার সম্পূর্ণ এর আগে আমি কোনোদিন এখানে আসিনি এবং হাসনা আমাকে সাথে করে এখানে নিয়ে এসেছে এবং এখানের জীবগুলো মানুষগুলো কেমন যেন অদ্ভুত। আমি হাসনাকে বললাম এটা কোন জায়গা। হাসনা আমাকে জানালো এখানে আমাদের বাড়ি। প্রিয় দর্শক, এই গল্পের বাকি অংশ আমরা পরের এপিসোডে জানার চেষ্টা করব। পরের এপিসোডে হাসনা এবং এই পুলিশ এসআইয়ের সাথে কি হয়েছিল সেটা আপনারা জানতে হলে অবশ্যই পরবর্তী এপিসোড শোনার জন্য অপেক্ষা করুন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।